রেপ এবং খুনের চেষ্টার অপরাধে অভিযুক্ত হয় খুব ধনী ব্যবসায়ী এবং রাজনীতিবিদের ছেলে। টাকা এবং ক্ষমতার মাঝে বড় হয়ে বকে যাওয়া ছেলে, যার চেহারা, চালচলন, আচরণে আপাদমস্তকই ক্রিমিনাল। এমনকি সমস্ত প্রমাণও তার বিরুদ্ধেই। বলা যায় একেবারে ওপেন অ্যান্ড শাট কেস। তাই কেউই তার কেসটা নিতে চাইছিল না। এমনকি শহরের সবচেয়ে নামকরা লয়ারও কেসটা রিজেক্ট করে দেয়। কিন্তু সেই লয়ার পড়ে যায় আরেক বিপদে। পরিস্থিতি এমন দাঁড়ায়, নিজের মেয়েকে বাঁচাতে সে রেপিস্টের হয়ে তাকে কোর্টে দাঁড়ানো লাগে। একে তো সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে, তার উপর আবার বিচারের দাবিতে তীব্র আন্দোলনে ফুঁসে আছে জনতা। শেষ পর্যন্ত আইনের চোখের পর্দার সরলে কি রায় বেরিয়ে আসবে? জানতে হলে আসুন ঘুরে আসি কোর্টরুমের তর্ক বিতর্কের এক অন্য দুনিয়া থেকে। সোরিয়ামান গৌড় অত্যন্ত ধনী ব্যবসায়ী এবং জেনারেল ইলেকশনের প্রার্থী হর্ষবর্ধন গৌড়ের একমাত্র ছেলে। ধনী বাবার একমাত্র ছেলে, তাই নেই টাকার কোনো কমতি, নেই পাওয়ারের কোনো লিমিট। তাই মিডল এজে এসেও পার্টি করে লাইফটাকে এনজয় ছাড়া আর কিছুই বোঝে না সে। ইদানিং একটি তরুণী মেয়ে সোমা মিত্তলের সাথে তার বেশ ভাব জমে উঠেছে। যদিও ঘরে সোরিয়ামানের সুন্দরী বউ আছে, তবে চরিত্রের হেফাজতে তার নতুন নতুন মেয়ে না হলে চলে না। অবশ্য সোরিয়ামানের সাথে আপনারা কাকতালীয়ভাবে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ীর ছেলের মিল পেলেও পেতে পারেন। তো যাই হোক, পার্টিতে সোমার সাথে সময় কাটানো শেষে সোরিয়ামান তাকে নিয়ে বের হয়। রাতে একটা গাড়ি এসে রাস্তার ধারে থামে। একজন চাওয়ালা তখনও রাস্তায় বিক্রি বাট্টার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল। গাড়িটা থামতে দেখে বিক্রির আশায় সে কাপ ভর্তি চা নিয়ে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে সোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সোমা রক্তাক্ত, আহত এবং নিথর হয়ে রাস্তার ওপরে পড়ে থাকে। এই দৃশ্য দেখে চাওয়ালা নিজেও ভড়কে যায়। পরে অবশ্য সোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া, পুলিশ, কেস কাছারি যা হবার সবই হয়। এদিকে পরের দিন সকালে অবন্তিকা মেহরা মেয়ে সামাইরাকে স্কুলে নিয়ে যায়। আজ সামাইরার সুইমিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড। অন্যান্য অভিভাবকদের সাথে বসে অবন্তিকাও নিজের মেয়েকে উৎসাহ দিচ্ছিল। সামাইরাও শুরু থেকে বেশ ভালোভাবেই সাঁতার কাটছিল, কিন্তু হঠাৎই সামাইরা সেন্সলেস হয়ে যায় এবং তার পজিশনের জায়গার পানি রক্তে লাল হয়ে যায়। দ্রুত সামাইরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবন্তিকার হাজব্যান্ড, শহরের বিখ্যাত ডিফেন্স লয়ার অর্জুন মেহরা, এই সময় নিউবি লয়ারদের মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্টের কাছে বারবার অবন্তিকার ফোন আসলে সে স্পিচ শেষ করে ফোন রিসিভ করার পর ঘটনা জানতে পেরে দ্রুত হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে ততক্ষণে সামাইরার জ্ঞান ফিরে এসেছিল, আর সে বেশ চটপট করে কথাও বলছিল। অর্জুন আর অবন্তিকা ডাক্তারের সাথে দেখা করলে ডাক্তার গালভানকার এখনই বিশেষ কিছু বলে না। সে আপাতত সামাইরার বেশ কিছু টেস্ট করাতে বলে আর দুজনকে জিজ্ঞেস করে ওরা সামাইরার বায়োলজিক্যাল বাবা মা কিনা, মানে ওরা সামাইরার আসল বাবা মা কিনা সেটাই জানতে চেয়েছে আর কি। ডাক্তারের প্রশ্ন শুনে দুজনেই একটু চমকে ওঠে। বিশেষ করে অবন্তিকা একটু বেশি অস্বস্তিতে পড়ে এবং ওরা জানতে চায় ডাক্তারের এরকম প্রশ্নের কারণ কি। ডাক্তার গালভানকার বলে ট্রিটমেন্টের জন্য এটা জানা প্রয়োজন। সে ওদেরকেও ব্লাড স্যাম্পল দিয়ে যেতে বলে, যাতে সামাইরার ডিএনএর সাথে টেস্ট করে দেখা যায়। সামাইরা এখন যেহেতু কিছুটা সুস্থই আছে, তাই রিলিজ নিয়ে তারা বাড়ি ফিরছিল। এ সময় অর্জুনের পিএ ঋষভ তাকে ফোন করে জানায় তাদের ল ফার্মের বস অমৃত পাল অর্জুনের সাথে আর্জেন্ট কথা বলতে চায়। তবে অর্জুন এখন ফ্যামিলিকে টাইম দেবে বলে ফোন কেটে দেয়। বাড়ি ফেরার পরে ওরা নিউজে সোরিয়ামানের ব্যাপারটা জানতে পারে। এ সময় অর্জুন অমৃত পালের সাথে ফোনে কথা বলে জানতে পারে আগামীকাল সকাল 11টায় তারা হর্ষবর্ধন গৌড়ের সাথে দেখা করতে যাবে। তাদের ল ফার্ম বহু বছর ধরে গৌড় ফ্যামিলির হয়ে লিগ্যাল সেক্টর সামলাচ্ছে, তাই অর্জুনও বাকিদের সাথে পরের দিন হর্ষবর্ধন গৌড়ের বাড়িতে যায়। হর্ষবর্ধন চাইছিল কেসটা অর্জুন লড়ুক, কারণ একে তো সে কখনো কোনো কেস হারেনি। তাছাড়া অর্জুন যদি কেসটা না নেয় তাহলে সোরিয়ামান কেসের ট্রায়াল শুরুর আগেই দোষী প্রমাণিত হয়ে যাবে। মানে সবাই ভাববে অর্জুন যেহেতু কেসটা নেয়নি, তাহলে সোরিয়ামান হয়তো সত্যি অপরাধী। তো হর্ষবর্ধন সোরিয়ামানকে দেখা করানোর জন্য ডেকে পাঠালে একটু পরে সে হাজির হয়। এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও তার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তাই অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় সে এই কেসটা নেবে না। অর্জুন উঠে চলে যাচ্ছিল, তখন সোরিয়ামান তাকে থামিয়ে বলে তুমি আজ পর্যন্ত কোনো কেস হারোনি, আমার কেসটা নিলে তোমার সেই রেকর্ড ভাঙবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকো, কারণ আমি ইনোসেন্ট। অর্জুন তবুও কোনো আগ্রহ না দেখালে
হর্ষবর্ধন জিজ্ঞেস করে, তোমার জন্য আমি কি করতে পারি যার বিনিময়ে তুমি কেসটা নিতে রাজি হবে? অর্জুন বলে, একমাত্র মিরাকল না ঘটলে সে এই কেসটা নিচ্ছে না। মানে সে ক্লিয়ার কাট বলে দেয় তার এই কেসটা নেবার কোনো চান্সই নেই। নিজের উত্তর জানিয়ে অর্জুন বেরিয়ে যায়। অর্জুনের এমন কাণ্ডে তার বসেরা একটু আপসেট হয়। তারা অর্জুনকে কনভিন্সের চেষ্টা করে যাতে সে কেসটা নেয়। অর্জুন বলে সে এই জন্যই কেসটা নেবে না, কারণ হর্ষবর্ধন অর্জুনের রেপুটেশন কাজে লাগিয়ে ফায়দা নেবার চেষ্টা করছে। যেহেতু অর্জুন কোনো কেস হারেনি, তার একটা রেপুটেশন আছে, তাই অর্জুন কেসটা নিলে সে জনগণের সামনে সোরিয়ামানকে সহজে ইনোসেন্ট বানাতে পারবে। এই জন্যই মূলত অর্জুন কেসটা নেবে না। তারা আলোচনা তর্ক বিতর্ক করছিল। এ সময় জানতে পারে সোরিয়ামানের কেসে সোমার পক্ষে যে পাবলিক প্রসিকিউটর ছিল সে হঠাৎ হার্ট অ্যাটাক করে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তাই কেসটা মাধুরা ব্যানার্জিকে হ্যান্ডওভার করা হচ্ছে। মাধুরা এখনও জুনিয়র লয়ার, এমনকি সে অর্জুনের স্টুডেন্টও। তাই ওর হাতে কেসটা যাওয়ায় অর্জুনও বেশ অবাক হয়। অবশ্য পুরো দুনিয়া জেনে যাবার পরে সবশেষে মাধুরা এই নিউজটা পায় সে এই কেসের প্রসিকিউশনের দায়িত্ব পাচ্ছে। যদিও সে জানবেই বা কিভাবে? ওকালতি তো তার পার্ট টাইম কাজ, আসল কাজ তো ঘরের বাজার সদাই করে রান্নাবান্না রেডি করে সব কাজ সেরে তবেই সে কোর্টে যেতে পারে। যাই হোক, এদিকে পরের দিন অর্জুন আর অবন্তিকা হাসপাতালে গিয়ে ডাক্তার গালভানকারের সাথে দেখা করতে যায়। ডাক্তার কোনো রাগঢাক না রেখেই জানিয়ে দেয় সামাইরার অ্যাডভান্স স্টেজের লিউকেমিয়া বা ক্যান্সার। দুজনে কেউই ব্যাপারটা হজম করতে পারছিল না। এইটুকু মেয়ের ক্যান্সার, তারা কীভাবেই বা মেনে নেবে? তাদের শোক কাটতে না কাটতে ডাক্তার জানায় সামাইরাকে এখনই ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে, আর ট্রিটমেন্টের জন্য তার স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। তবে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের জন্য রোগীর আসল বাবা মায়ের ডিএনএর সাথে পারফেক্ট ম্যাচ হওয়া লাগে। ডাক্তার এদের দুজনেরই ডিএনএ ম্যাচ করে দেখেছে। দুঃখজনকভাবে এদের ডিএনএ পারফেক্টলি ম্যাচ করছে না। আসলে অবন্তিকা সামাইরার আসল মা হলেও অর্জুন তার আসল বাবা না, সামাইরার বাবা অন্য কেউ। যদিও এই ব্যাপারটা অর্জুন নিজেও জানত। তার চেয়েও সাংঘাতিক ব্যাপার হলো সামাইরার বায়োলজিক্যাল বাবা হলো সোরিয়ামান। অর্জুনের সাথে অবন্তিকার বিয়ের আগে সোরিয়ামান আর অবন্তিকার রিলেশন ছিল। সোরিয়ামান অবন্তিকাকে ভোগ করে পরে তাকে ছেড়ে দেয়। সব জেনে শুনেই পরে অর্জুন অবন্তিকাকে বিয়ে করে। এখন সোরিয়ামান যেহেতু সামাইরার বাবা, তাই স্টেম সেল ট্রান্সপ্লান্টের জন্য সোরিয়ামানের বোন ম্যারো লাগবে। এই জন্য শত্রুতা মনে চেপে রেখে অর্জুন সোরিয়ামানের কাছে গিয়ে ব্যাপারটা জানায়। নিজের মেয়ের ক্যান্সার, এটা সোরিয়ামানের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। অর্জুন যে মাথা নত করে তার কাছে ফিরে এসেছে, এটাই তার আনন্দের কারণ। তো সুযোগ পেয়ে সোরিয়ামান শর্ত দেয় অর্জুন যদি তার হয়ে কেস লড়ে এবং তাকে নির্দোষ প্রমাণিত করে, তবেই সে সোরিয়ামানের জন্য বোন ম্যারো ডোনেট করবে। আর কোনো উপায় না থাকায় অর্জুন সোরিয়ামানের শর্তে রাজি হয়ে যায়। এরপরে সোরিয়ামানের ব্লাড স্যাম্পল কালেক্ট করে সামাইরার ডিএনএর সাথে ম্যাচ করে দেখা যায় দুজনের ডিএনএ পারফেক্টলি ম্যাচ করছে। অর্থাৎ সোরিয়ামান বোন ম্যারো ডোনেট করলেই সামাইরাকে সুস্থ করা সম্ভব। তো অর্জুন যেহেতু কেস লড়তে রাজি হয়েছে, তাই সোরিয়ামান আত্মসমর্পণ করে যাতে কোর্ট ট্রায়াল শুরু হয়। অর্জুনের সোরিয়ামানের হয়ে কেস লড়ার খবরটা টক অব দ্য টাউন হয়ে ওঠে। আলোচনা সমালোচনায় চারিদিক অস্থির হয়ে ওঠে। এরকম একটা কেস অর্জুনকে হাতে নিতে দেখে মাধুরাও বেশ অবাক হয়। তাছাড়া সে একটু টেনশনও পড়ে যায়, কারণ তাকে এই কেসটা তার আইডল এবং গুরু অর্জুনের বিরুদ্ধে লড়তে হবে। যাই হোক, কোর্ট ট্রায়ালের আগে মাধুরা কাজটা শেষ করে কোর্টে যায়। হাতে সময় কম থাকায় সে অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকে সোমার কেসের ডিটেলস চেক করে নেয়। সোমা ইকোনমিক্সের ব্রাইট স্টুডেন্ট ছিল, দেখতেও ছিল চমৎকার। ঘটনার দিনে অর্থাৎ 30 এপ্রিল রাতে সোরিয়ামান রাত 10টা থেকে 11:45 পর্যন্ত একটা ক্লাবে ছিল। পুলিশ সেখান থেকে 27,000 টাকার বিলও উদ্ধার করেছে। বারটেন্ডারের সাক্ষ্য মতে এদিন সোমাও সোরিয়ামানের সাথেই ছিল এবং দুজনে বেশ এনজয় করছিল। রাত 11:45-এ দুজনে একসাথে বেরিয়ে যায়। এরপরেই আহত অবস্থায় সোমাকে রাস্তায় পাওয়া যায়। আপাতত সে কোমায় আছে। মাধুরার পাশাপাশি অর্জুনও নিজের সেকশনে কেসের ডিটেলস নিয়ে ঘাটাঘাটি করছিল। অর্জুনের কাছে থাকা তথ্য মতে সেদিন সোমার দুজন বান্ধবীও সাথে গিয়েছিল। সোমার বান্ধবীরা তাকে সোরিয়ামানের সাথে একা কেন পাঠালো, অর্জুনের মনে এই প্রশ্নটা জাগে। যদিও একই প্রশ্ন মাধুরার মনেও ঘুরপাক খাচ্ছিল। তাই সে সোমার দুই বান্ধবী গ্রীষ্মা এবং হাববিকে ডেকে পাঠায় এবং এই ব্যাপারে জিজ্ঞেস করে। তাদের কাছে যতটুকু জানা যায়, সোমার সুগার ড্যাডি টাইপের লোকেদের বেশি পছন্দ ছিল, তাই সে এদের কাছেই ডেট করত।
দুই পক্ষ কেসের ডিটেলস নিয়ে আরও ঘাটাঘাটি করে, যেমন সেখানে একজন চাওয়ালা আই উইটনেস ছিল। মাধুরা তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করে এবং তার স্টেটমেন্ট কালেক্ট করে নেয়। সোরিয়ামান এবং তার স্ত্রীরও স্টেটমেন্ট নেওয়া হয়। দুজনের ভাষ্যমতে সোরিয়ামান রাত 1টার আগেই বাড়ি ফিরেছিল। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সোমার দুর্ঘটনাটাও 1টার সময় ঘটেছিল। মন্দির থেকে আসা যাওয়ার পথে কিছু লোক সোমাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই সময়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে জানা যায় সোমার ঘাড়ে আঘাত করা হয়েছে। জাগুলার ভেইনটা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, আর এখনও সে কোমাতেই আছে। শারীরিক কোনো রিকভার হয়নি। যদিও সোমাকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা এখনও পাওয়া যায়নি। তবে ঘাড়ের ক্ষত দেখে তাদের ধারণা হয়তো চাবির রিং দিয়ে ঘাড়ে আঘাত করা হয়েছে। যদিও মার্ডার ওয়েপন না পেলে কোর্টে এটা প্রমাণ করা যাবে না। তবে এটা ছাড়াও সোরিয়ামানের বিরুদ্ধে আরও অনেক প্রমাণ আছে। যেমন ঘটনার পরে সোরিয়ামানের গাড়িটা কেমিক্যাল দিয়ে খুবই প্রফেশনালি ধোয়া মোছা হয়েছে। সোমার নখে ব্লাড এবং স্কিন লেগেছিল, যেটা ধস্তাধস্তির সময়ে সাসপেক্টকে খামচে ধরার জন্য নখে আটকে গিয়েছিল। যদিও স্কিন সেল এবং ব্লাডের ডিএনও সোরিয়ামানের সাথে মিলে যাচ্ছে, সুতরাং এর চেয়ে স্ট্রং এভিডেন্স আর দরকারই হয় না। মাধুরা বলে সোরিয়ামানের জন্য খুনের মোটিভ এবং অপরচুনিটি দুটোই আছে, আবার তার ডিএনও ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই কেসটাকে অর্জুনের ডিফেন্ড করার আর জায়গাই বা কোথায়? এটা তো একদম ওপেন অ্যান্ড শার্ট কেস। তবে মাধুরার টেনশনও হচ্ছিল, কারণ কেসটা যদি এতটাই ইজি হয় তাহলে অর্জুন মেহরা কেসটা কেন নিল? তার মানে তারা নিশ্চয়ই কোনো ক্লু মিস করে যাচ্ছে, যেটা অর্জুন জানে কিন্তু তারা জানে না। তো যাই হোক, কোর্ট ট্রায়ালের দিনে দুজনেই কালো কোট গায়ে কোর্টে উপস্থিত হয়। কোর্টের সামনে শত শত মানুষ সোরিয়ামানের শাস্তির দাবিতে বিক্ষোভ করছিল। অর্জুন, জাজসহ সবাই ঠিক সময়ে কোর্টে আসলেও কাজ সেরে আসতে মাধুরার একটু দেরি হয়ে যায়। তাড়াহুড়োয় সিঁড়ি দিয়ে ওঠার সময় হোঁচট খেয়ে একটু আহত হয়। কোর্টরুমে ঢুকে সে বেশ অস্বস্তিতে পড়ে যায়, কারণ তার অপেক্ষায় এখনও কেসের ট্রায়াল শুরুই হয়নি। মাধুরা এক্সপ্লেনেশন দেয় রাস্তায় জ্যাম বেশি ছিল। জাজ বিরক্ত হয়ে বলে, তাহলে আমরা কিভাবে পৌঁছালাম? আমরা কি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে এসেছিলাম? মাধুরা এবার আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। তো জাজের নির্দেশে অর্জুন তার প্রথম সাক্ষী হিসেবে স্বয়ং সোরিয়ামানকেই ডাকে। সে সোরিয়ামানকে বলতে বলে সেদিন রাতে কি ঘটেছিল। সোরিয়ামান পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রথমে সে বেশ ইমোশনাল ড্রামা শুরু করে, এরপরে ভনিতা করে বলে কিছুদিন ধরে সে সাংসারিক লাইফে ফ্রাস্ট্রেটেড ছিল, তাই একটু গুড ফিলিং নিতে সে সোমার সাথে বন্ধুত্ব করে। সোমা তার কথাগুলো, তার সমস্যাগুলো খুব মন দিয়ে শুনত, তার সুখ দুঃখের ভাগ নিত। তাই সে সোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেদিন রাতে ক্লাব থেকে তারা ডিনারের উদ্দেশ্যে বের হয়। মাঝপথে গাড়ি থামিয়ে তারা কিছুক্ষণ গল্প করে। এ সময় ইমোশনাল হয়ে সোরিয়ামান সোমাকে কিস করার চেষ্টা করে। সোমার এই ধরনের কোনো ইচ্ছে বা ইন্টেনশন ছিল না, তাই সোমা প্যানিকড হয়ে সোরিয়ামানকে খামচে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং গাড়ি থেকে নেমে দৌড় দেয়। সোরিয়ামানও কিছুক্ষণ সোমার পেছনে দৌড়ায়। তার উদ্দেশ্য ছিল সোমার কাছে ক্ষমা চাওয়া। তবে কিছুদূর গিয়ে সোরিয়ামানের রেপুটেশনের ভয় জন্মায়, তাই সে আর সাহস না করে বাড়ি ফিরে আসে। সোরিয়ামান কাঁদতে কাঁদতে বলে সেদিন যদি সে সোমার পেছনে শেষ পর্যন্ত যেত তাহলে হয়তো তাকে মরতে হতো না। কোর্টে সোরিয়ামানের স্ত্রীও উপস্থিত ছিল। সে সোরিয়ামানের স্বীকারোক্তি শুনে রেগে উঠে চলে যায়। অর্জুনের পরে মাধুরা জেরা করতে ওঠে এবং জানতে চায় সোরিয়ামান যে রাত 1টার সময় বাড়িতে ছিল তার কি সাক্ষ্য বা প্রমাণ আছে। সোরিয়ামান জানায় তার স্ত্রীর সাক্ষী। মাধুরী খোঁটা দিয়ে বলে মাত্রই যে রাগ করে উঠে চলে গেল সেই আপনার স্ত্রী, তাই না? সোরিয়ামান এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত ছিল এবং তার উত্তরও রেডি ছিল। সে বলে এত কন্ট্রোভার্সির পরেও আমার স্ত্রী কোর্টে উপস্থিত হয়ে আমাকে সঙ্গ দিয়েছে, কারণ সে জানে আমি নির্দোষ। মাধুরা বলে তার স্ত্রীর স্বীকারোক্তি এখানে চলবে না, তার অন্য কোনো প্রমাণ দেখাতে হবে। তখন আবার অর্জুন তর্ক করতে ওঠে। দুই পক্ষের তর্কাতর্কির পরে সেদিনের মতো কেসটা সোরিয়ামানের পক্ষেই ফেভার করে। মাধুরা লাস্ট ট্রাই হিসেবে গাড়ি ধোয়ার ইস্যুটা উল্লেখ করে। তবে সোরিয়ামান জানায় সে এমনি মাসে 2-1বার করে গাড়ি ধোয়ার জন্য সার্ভিসিংয়ে পাঠায়, তাই সে ওই দিনেও কোনো কিছু মিন না করেই গাড়ি সার্ভিসিংয়ে পাঠিয়েছিল। তো আজকের মতো আর কিছু জিজ্ঞাসাবাদের জন্য না পেয়ে মাধুরা নিজের জেরা শেষ করে। ফলে আজকের মতো কোর্ট মুলতবি রেখে কেসটির ফার্স্ট হিয়ারিং শেষ হয়। বাইরে বের হতেই সাংবাদিকেরা অর্জুনকে ঘিরে ধরে
এবং কেসের ব্যাপারে জানতে চায়। অর্জুন শুধু একটা কথাই বলে, সোরিয়ামান নির্দোষ। অর্জুন না চাইতেও সোরিয়ামানের সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে। সবাই তাকে নিয়ে নানান সমালোচনা শুরু করে। সমালোচনার কিছুটা সামাইরার কানেও যায়। তার বান্ধবীরা বাবার কাজের জন্য তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। তাই সামাইরা বাড়ি ফিরে অনেক কান্নাকাটি করে। বাবা মা তাকে বোঝায় সবাই তাকে মিথ্যা বলেছে। এরই মধ্যে আবারও সামাইরার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে তারা সামাইরাকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। সামাইরার কন্ডিশনে অর্জুন আরও বেশি টেনশনে পড়ে যায়। তার হাতে মাত্র 2 সপ্তাহ সময় আছে। এই 2 সপ্তাহের ভেতরেই সোরিয়ামানকে নির্দোষ প্রমাণিত করে সামাইরার ট্রিটমেন্ট শুরু করাতে হবে। তো পরের হিয়ারিংয়ে মাধুরা সেদিন রাতে চাওয়ালাকে সাক্ষী হিসেবে ডাকে। চাওয়ালা বর্ণনা করে সেদিন সে কি দেখেছিল। মাধুরা জিজ্ঞেস করে ওই দিন গাড়িতে যে ছিল তাকে সে দেখলে চিনতে পারবে কিনা। তখন চাওয়ালা সোরিয়ামানের দিকে পয়েন্ট আউট করে। সাক্ষীকে ডিফেন্ড করতে এবার অর্জুন উঠে দাঁড়ায়। সে চাওয়ালাকে কয়েকটা গাড়ির ফটো দেখিয়ে জিজ্ঞেস করে সেদিন রাতে এর ভেতরে কোন গাড়িটা থেকে সোমাকে ফেলা হয়েছিল। চাওয়ালা তো আর এত গাড়ির ব্যাপারে জানতো না, তাই সে কনফিউজড হয়ে ভড়কে যায়। তখন অর্জুন জিজ্ঞেস করে সে রাতের অন্ধকারে ওই দিন সোরিয়ামানকে কিভাবে চিনল। এবার চাওয়ালা আরও ভড়কে যায় আর স্বীকার করে স্টেটমেন্ট নেবার সময়ে পুলিশ তাকে সোরিয়ামানের ফটো দেখিয়ে বলেছিল এই দোষী। স্বাভাবিকভাবেই অর্জুন এই কথাটাকে পয়েন্ট আউট করে কেস নিজেদের ফেভারে নিয়ে আসে। সে চাওয়ালাকে আরও ঘাবড়ে দেবার জন্য বলে মিথ্যা সাক্ষী দেবার জন্য পুলিশ আপনাকে কত টাকা ঘুষ দিয়েছে, আপনিও অপরাধের সাথে জড়িত। চাওয়ালা নিরীহ মানুষ, আতঙ্কে এবার তার প্রাণ যায় যায় অবস্থা। এরপরে অর্জুন কফি নিয়ে শেষ পেরেকটা মারতে জিজ্ঞেস করে সে তো সোমাকে চিনত, তাহলে সোমাকে গাড়ি থেকে ফেলে দিতে দেখেও সে সাহায্য করল না কেন? কারণ সোমাকে মন্দির ফেরত কিছু লোক প্রথমে দেখে হাসপাতালে পাঠিয়েছিল। চাওয়ালা বলে সে ওই সময় ভয় পেয়ে গিয়েছিল, কারণ এটা পুলিশের ঝামেলা। অর্জুন সাথে সাথে কথাটা পয়েন্ট আউট করে বলে মানুষ পুলিশকে ভয় পায় কারণ পুলিশ সবাইকে হয়রান করে। একইভাবে তার ক্লায়েন্ট সোরিয়ামানকেও হয়রান করা হচ্ছে। চাওয়ালার লাস্ট কিছু সাক্ষ্য তার পুলিশকে দেওয়া স্টেটমেন্টে ছিল না, তাই প্রসিকিউশন মাধুরা এবং ইনভেস্টিগেশন অফিসার বেশ বিপাকে পড়ে যায়। জাজ তাদেরকে তথ্য প্রমাণের ব্যাপারে সতর্ক করে দেয় এবং সেদিনের মতো কোর্ট মুলতবি রাখে। সেদিনের কোর্ট শেষে অবন্তিকা সোমার সোশ্যাল মিডিয়ার সব অ্যাক্টিভিটি লগ কালেক্ট করে অর্জুনকে দেয়। যদিও অর্জুনের ডিজিটাল লগের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তবে এগুলোর ভেতরেই সে একটা গুরুত্বপূর্ণ ক্লু পেয়ে যায়। পরের দিন কোর্টে সোমার মা অর্জুনের সাথে দেখা করে জানতে চায় সোমার বয়ফ্রেন্ড অভিমন্যুকে কেন ডাকা হয়েছে। সোমার মা অভিমন্যুর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বলে সে খুব ভালো ছেলে, এসবের সাথে তার কোনো লেনাদেনা নেই। অর্জুন যেন তাকে এসবের ভেতরে না জড়ায়। পাশাপাশি সোমার মা আফসোস করে বলে তার মেয়েটাও অনেক ভালো, সে র্যাঙ্ক করা স্টুডেন্ট, অনেক ভালো ফিউচার ছিল সোমার, অথচ সোরিয়ামান শয়তানটা তার জীবনটা শেষ করে দিল। তবুও অর্জুন সোরিয়ামানের কেস লড়ছে, এটা নিয়েও সে আফসোস করে। অর্জুন শুধু বলে সে নিজের কাজ করছে, যদিও মহিলার কথায় তার নিজের কাছে নিজেকে অনেক ছোট লাগছিল, কারণ সে জেনে বুঝেই একজন ক্রিমিনালের কেস লড়ছে। যাই হোক, পরের হিয়ারিংয়ে অভিমন্যুকে সাক্ষীর কাঠগড়ায় তোলা হয়। অর্জুন অভিমন্যু আর সোমার রিলেশনের কথা জিজ্ঞেস করলে অভিমন্যু জানায় সে সোমাকে খুবই ভালোবাসত। তখন অর্জুন জানতে চায় এতই যখন ভালোবাসে তাহলে অভিমন্যু একবারও সোমাকে হাসপাতালে দেখতে এলো না কেন। অর্জুন এবার 30 এপ্রিলের মানে ঘটনার দিনের অভিমন্যুর আর সোমার চ্যাটিংয়ের একটা স্ক্রিনশট দেখায়। চ্যাটিংয়ের মেসেজ অনুযায়ী সেদিন সোমা আর অভিমন্যুর মাঝে তুমুল ঝগড়া হয়েছিল। অভিমন্যু সোমাকে ক্যারেক্টারলেস, বেহায়া অনেক কিছু বলে গালাগালি করেছে, এমনকি দুজনের সম্পর্ক ব্রেকআপের পর্যায়েও চলে গিয়েছিল। এই মেসেজগুলো ইঙ্গিত করে অভিমন্যুরও সোমাকে হত্যার যথেষ্ট মোটিভ আছে। এই পর্যায়ে অভিমন্যু ক্ষেপে যায় আর বলে সোমা দুশ্চরিত্র মেয়ে, ওর মতো মেয়েরা ফ্রি ড্রিঙ্ক আর ডিনারের জন্য সব কিছু করতে পারে। অভিমন্যুর কথা শুনে অর্জুন তাকে ধমক মেরে থামিয়ে দেয়। একে তো অর্জুনের এই কেস নিয়ে অপরাধবোধ আছে, সোমার মায়ের দিকে লজ্জায় সে তাকাতে পর্যন্ত পারে না। তাছাড়া সে নিজেও মেয়ের বাবা, তাই কোর্টে দাঁড়িয়ে কোনো মেয়ের সম্পর্কে বাজে কথা বলাটা সে মেনে নিতে পারে না। তাই সে অভিমন্যুকে কড়াভাবে সতর্ক করে দেয়। সেদিন আর কোনো সাক্ষী না থাকায় কোর্ট মুলতবি রাখা হয়। অর্জুন বাড়ি ফিরে স্ত্রীর কাছে নিজের ফ্রাস্ট্রেশন উগলাতে শুরু করে। অর্জুন জানে সে যা করছে তাতে তার নিজের মাও কোর্টে উপস্থিত থাকলে সেও লজ্জায় মাথা হেট করে থাকত। অবন্তিকা অর্জুনকে বুকে টেনে নিয়ে শান্ত করে
আর বোঝায় সে যা করেছে মেয়েকে বাঁচানোর জন্যই করেছে। নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা, এটাই অর্জুনের অনন্য গুণ। যাই হোক, পরের ট্রায়ালে মাধুরা নতুন এভিডেন্স নিয়ে হাজির হয়। তার এভিডেন্স হলো সোরিয়ামানের গাড়ির চাবি। এভিডেন্সের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য মাধুরা ফরেন্সিক ডাক্তার আশুতোষ ঘোষকে কাঠগড়ায় ডাকে। ডাক্তার জানায় তারা সোরিয়ামানের গাড়িটা ফরেন্সিক টেস্ট করেছিল। কেমিক্যাল দিয়ে গাড়ি ক্লিন করার পরেও গাড়িতে রক্তের ট্রেস পাওয়া গেছে। এছাড়া গাড়ির চাবি থেকে তারা রক্তের স্যাম্পল কালেক্ট করতে পেরেছে। সেই রক্তের ডিএনএ একদম সোমার সাথে মিলে গেছে। এটা শোনা মাত্রই আদালত মহলের পুরো পরিবেশই চেঞ্জ হয়ে যায়। এছাড়াও মাধুরা একটা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখিয়ে সেটার সময়ের সাথে মিলিয়ে প্রমাণের চেষ্টা করে সোমাকে অ্যাটাকের সময়ে অভিমন্যু এই শহরে ছিলই না। অর্জুন যুক্তিতর্ক উপস্থাপনের চেষ্টা করে, কিন্তু বিশেষ লাভ হয় না। তাই আজকের ট্রায়ালটা মাধুরার ফেভারে থেকে কোর্ট মুলতবি রাখা হয়। কোর্ট শেষে অর্জুন রেগেমেগে সোরিয়ামানের কাছে গিয়ে জানতে চায় তার গাড়ির চাবিতে সোমার রক্ত কিভাবে আসলো। সোরিয়ামান এবার স্বীকার করে সোমা প্রথমে তাকে অ্যাটাক করেছিল, তাই সেলফ ডিফেন্স করতে গিয়ে আচমকা সোমার আঘাত লেগেছে। সে এমনভাবে কথাগুলো বলছিল যেন তার কোনো দায়ী নেই। আবার সে অবন্তিকা আর সামাইরাকে নিয়েও বাজে কথা বলছিল। তাই অর্জুন রেগে গিয়ে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। তখন সোরিয়ামানও ব্যাকফায়ার করে বলে সে পুরো লিগ্যাল টিমকে বদলে দেবে, অর্জুনকে তার লয়ার থেকে সরিয়ে দেবে, এমনকি সে সামাইরাকে বোন মেরেও দেবে না। এসব শুনে অর্জুন দুর্বল হয়ে যায় আর রিকোয়েস্ট করে এবং ভরসা দিয়ে বলে এত কিছুর পরেও সে সোরিয়ামানকে এই কেস থেকে মুক্ত করবে। কিন্তু এই কেসটা আরও জটিল হয়ে যায়, কারণ কোমায় থাকা সোমা আর সার্ভাইভ করতে না পেরে মারা যায়। ফলে অ্যাটেম্প টু মার্ডারের কেসটা এবার মার্ডার কেসে পরিণত হয়। সোমার মৃত্যুতে জনতা আরও বেশি করে ফুঁসে ওঠে। দ্রুত সোরিয়ামানের শাস্তি নিশ্চিতের জন্য প্রেশার আসতে শুরু করে। এত কিছুর মাঝেও অর্জুন দৃঢ়ভাবে বলে সে এই কেসটা জিতবেই, কারণ কেস না জিতলে সামাইরাকেও বাঁচানো যাবে না। যাই হোক, পরে ট্রায়ালে অর্জুন একজন সায়েন্টিস্ট ডাক্তারকে হাজির করে। সায়েন্টিস্ট প্রমাণ করে দেয় ডাক্তার আশুতোষ যে মেথডে চাবিতে লেগে থাকা রক্তের টেস্ট করেছে সেটা ত্রুটিপূর্ণ। এভাবে 100% অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না। তাছাড়া চাবির রক্তের স্যাম্পল এতটাই সামান্য ছিল যে ওটা দিয়ে সঠিকভাবে টেস্ট করাও দুষ্কর। তাই সে পিসিআর টেস্টের সাজেশন দেয়, এতে আরও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে। নতুন ইস্যু সামনে আসায় কোর্টের হিয়ারিং আবারও পিছিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনার পরে মাধুরা আবারও নতুন করে এভিডেন্স কালেক্ট শুরু করে। সে সব জায়গায় খোঁজ পাঠায় 30 তারিখ রাতে কেউ সোরিয়ামানকে বাইরে দেখেছে কিনা। অবশেষে সুধাকর নামের একটা ছেলে এসে জানায় সে ওই রাতে সোরিয়ামানকে দেখেছে। পরের ট্রায়ালে মাধুরা সুধাকরকে আদালতে উপস্থিত করে এবং স্বীকারোক্তি দিতে বলে। সুধাকর জানায় সেদিন রাতে সে জেগেই ছিল, কারণ ভোরে তার ট্রেন ছিল। সে ব্যাগট্যাগ গোছানোর ফাঁকে বারান্দায় এসে সিগারেট টানছিল। এই সময় বাড়ির নিচে একটা গাড়ি এসে থামতে দেখে। গাড়ি থেকে একটু পরে এসে সোরিয়ামানকে অস্থির হয়ে নামতে দেখে। একটু পরে সুধাকর রুমের ভেতরে গিয়ে বাবাকে ট্রেনের টাইমটা মেসেজ করে দেয়। এরপর মিনিট 5 পরে সে আবারও বারান্দায় আসে, কারণ সে উবার হায়ার করেছে। উবার আসার জন্য অপেক্ষা করছিল। তখনও সে সোরিয়ামানকে সেখানেই দেখতে পায়। সোরিয়ামান ফোনে অস্থির হয়ে কারোর সাথে কথা বলছিল। সুধাকর টেস্টিমনি দেয় ওই সময় রাত 1:10 বাজছিল। অথচ সোরিয়ামান নিজের স্বীকারোক্তিতে বলেছিল সে রাত 1টার সময় বাড়ি ফিরে গিয়েছিল। সে যদি 1টার সময় বাড়ি ফিরিয়ে গিয়ে থাকে তাহলে 1:10-এ সে বাইরে কি করছিল? এটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়। অর্জুন সুধাকরকে জিজ্ঞেস করে সে যখন সোরিয়ামানকে দেখেছিল তখন তার ঘড়িতে ঠিকঠাক সময় দেখাচ্ছিল কিনা, বা সে যে সোরিয়ামানকে দেখেছে এই ব্যাপারে আর কেউ প্রমাণ আছে কিনা। সুধাকর কনফিডেন্সের সাথে বলে সে সোরিয়ামানকেই দেখেছিল। সোরিয়ামান হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল। তখন অর্জুন সোরিয়ামানের ফোন লোকেশনের ডিটেলস বের করে জানায় ওই রাতে সোরিয়ামান তার মোবাইলটা ভুলে ক্লাবেই ফেলে এসেছিল। তাই সুধাকর ফোনে যাকে কথা বলতে দেখেছে সে হয়তো অন্য কেউ। কিন্তু মাধুরা যুক্তি দেয় হতে পারে সোরিয়ামান ওই সময়ে অন্য কোনো ফোনে কথা বলছিল, অথবা অন্য কারো ফোন ধার নিয়ে কথা বলছিল। যেখানে স্বয়ং আই উইটনেস আছে সেখানে ফোন লোকেশনের ডিটেলস ডিফেন্ডিং এভিডেন্স হিসেবে কাজ করবে না। তাই অর্জুন প্রস্তুতির জন্য জাজের কাছে সময় চাইলে জাজ একদিনের জন্য কোর্ট মুলতবি রাখে। সোরিয়ামানকে নির্দোষ প্রমাণের জন্য অর্জুনের হাতে আর কোনো এভিডেন্সই ছিল না। তাই সে এবার সোরিয়ামানের স্ত্রী গৌরীর কাছে যায়। সে গৌরীকে জিজ্ঞেস করে সোরিয়ামান রাত 1টার সময় বাড়িতে ছিল
এই ব্যাপারে আর কোনো এভিডেন্স আছে কিনা, মানে ওই সময় তারা কোনো খাবার টাবার অর্ডার করেছিল কিনা। এতে সোরিয়ামানের বাড়িতে থাকার ব্যাপারটা প্রুভ হয়ে যাবে। তবে গৌরী জানায় এরকম কোনো প্রমাণ নেই। তাছাড়া ওই দিন রাতে সোরিয়ামান বাড়ি ফিরে গৌরীকে মারধর করেছিল। সে প্রায়ই এরকম টর্চার করে। গৌরী সেদিন বাধ্য হয়ে পুলিশকেও ফোন করেছিল, তবে পরে আর পুলিশের আসার প্রয়োজন হয়নি। এদিকে মাধুরার স্বামী তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে তার স্বামী সারপ্রাইজ দিয়ে জানায় সে চাকরি পেয়েছে। তবে মাধুরা খুশি হতে পারে না, কারণ তাকে চাকরিটা দেওয়া হয়েছে গৌড় কোম্পানি থেকে। মানে সোরিয়ামানের বাবা হর্ষবর্ধন ঘুষ হিসেবে তাকে চাকরিটা দিয়েছে, যাতে সে মাধুরাকে বুঝিয়ে এই কেস থেকে সরিয়ে দেয়। তবে মাধুরা জানায় সে কেস থেকে সরবে না। এতে তার স্বামী রাগারাগি করে উঠে চলে যায়। মাধুরাও চলে যাচ্ছিল, তবে কাকতালীয়ভাবে রেস্টুরেন্টে অর্জুন আসলে তার সাথে দেখা হয়ে যায়। অর্জুন কফির অফার করলে মাধুরা রাজি হয়ে যায়। কফি খাওয়ার সময় মাধুরা অর্জুনকেও জানায় হর্ষবর্ধন গৌড় তার হাজবেন্ডকে চাকরির টোপ দিয়ে তাকে কেস থেকে সরাতে চাইছে। যখন আসামিপক্ষ ঘুষ দিয়ে হাত করার চেষ্টা চালায়, তার একটাই মানে হয় ডিফেন্সের হাতে আর কোনো এভিডেন্স নেই। দুজনে কথাবার্তা বলছিল। এ সময় একজন অর্জুনকে ডাক দিলে সে কথা বলার জন্য সাইডে চলে যায়। তবে অর্জুন ভুলে মোবাইলটা টেবিলেই রেখে যায়। এই সময় তার এক অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে। গৌরী হেল্প করতে রাজি হয়নি। সে সোরিয়ামানকে ফাঁসিতে ঝুলতে দেখতে চায়। যেহেতু মোবাইলটা টেবিলের ওপরে ছিল, তাই মেসেজ আসায় নোটিফিকেশন সিগন্যাল থেকে মাধুরা মেসেজটা দেখে ফেলে। যেহেতু গৌরী সোরিয়ামানকে ফাঁসিতে ঝুলতে দেখতে চায়, তাই মাধুরা এবার গৌরীকে হাত করে এবং কোর্টে প্রাইম উইটনেস হিসেবে নিয়ে আসে। গৌরী সাক্ষী দেবে শুনে সোরিয়ামান অস্থির হয়ে উঠে দাঁড়ায়। তবে অর্জুন ইশারা করে তাকে শান্ত হতে বলে। মাধুরা গৌরীকে জিজ্ঞাসাবাদ করলে গৌরী জানায় সেদিন রাতে সোরিয়ামান 1টার সময় বাড়িতে আসেনি, বরং সে ভোর 4টার সময় বাড়িতে এসেছিল। গৌরী সে সময় ঘাবড়েছিল, তাই স্বামীকে বাঁচাতে এবং সোরিয়ামানের প্রেসারে পুলিশকে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল। সোমার মৃত্যুর পরে সে খুবই আপসেট হয়েছে। তাই একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে জাস্টিস পাইয়ে দিতে সে এখন সত্যটা স্বীকার করছে। তো মাধুরার জিজ্ঞাসাবাদ শেষ হলে এবার অর্জুন জিজ্ঞাসাবাদ করতে ওঠে। তবে সে গৌরীকে জিজ্ঞাসাবাদ না করে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মনীষ শর্মাকে সাক্ষ্য দিতে ডাকে। পুলিশের ইমার্জেন্সি হটলাইনে যত ফোন আসে সেগুলো মনীষই রিসিভ করে। সেদিন রাতে গৌরী পুলিশের হটলাইনে যে ফোনটা করেছিল সেটাও মনীষই রিসিভ করেছিল এবং তার কাছে সেটার রেকর্ডিংও আছে। রেকর্ডিং অনুযায়ী সেদিন সোরিয়ামান গৌরীকে টর্চার করছিল, তাই সে বাধ্য হয়ে পুলিশের হটলাইনে ফোন করে। ব্যাকগ্রাউন্ড থেকে সোরিয়ামানের চিল্লানোর আওয়াজও শোনা যাচ্ছিল। এই ফোন রেকর্ডিংটাই প্রমাণ করে দেয় সোরিয়ামান সেদিন রাত 1:10 সময়ে বাড়িতে ছিল। অর্জুন এবার গৌরীকে কাঠগড়ায় ডাকে এবং জিজ্ঞেস করে সে মিথ্যা বলল কেন। গৌরী জানায় সোরিয়ামানের ড্রিঙ্ক করা এবং অসভ্য ব্যবহারের জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। কিন্তু ওরা অনেক পাওয়ারফুল ফ্যামিলি হওয়ায় গৌরী কোনো স্টেপও নিতে পারছিল না। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে সে সোরিয়ামানের ওপরে প্রতিশোধ নিতে চেয়েছিল। গৌরীর এমন স্বীকারোক্তি আর পুলিশের ফোন রেকর্ডিংয়ের পরে এই কেসটার আর কোনো ভ্যালুই থাকে না। তাই জাস্ট সোরিয়ামানকে এই কেস থেকে মুক্ত করে দেয়। রায় শেষে সোরিয়ামান স্ত্রীকে নিয়ে একই গাড়িতে করে বাড়ি চলে যায়। কোর্ট থেকে বের হবার সময়ে মাধুরা অর্জুনকে বলে, স্যার, আপনার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। আসলে সেদিন রেস্টুরেন্টে অর্জুনের মাধুরার সাথে দেখা হওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, সবই অর্জুনের প্রি প্ল্যান ছিল। সে মাধুরাকে ফলো করে রেস্টুরেন্টে আসে। এরপরে তাকে ইন্টেনশনালি কফি খাবার অফার দেয়। এই সময় অর্জুনকে কেউ ডেকে সাইডে নিয়ে যায়। এটাও প্ল্যানেরই অংশ ছিল। আসলে অর্জুন চাইছিল মাধুরা মেসেজটা দেখুক আর গৌরীকে হাত করে কোর্টে নিয়ে আসুক। গৌরী কোর্টে এসেছিল প্রসিকিউশনের সাক্ষী হিসেবে, অথচ সে সাক্ষী দিল ডিফেন্সের হয়ে। মাধুরা জানতে চায় অর্জুনের কাছে তো ফোন কলের রেকর্ডিংটা ছিলই, তাহলে সে এত ড্রামা কেন করলো। অর্জুন জানায় এভিডেন্সকে আরও স্ট্রং বানানোর জন্যই সে এটা করেছে, যাতে আর কোনো ফাঁকফোকর না থাকে। মাধুরা জিজ্ঞেস করে এত কিছুর পরেও অর্জুন রাতে শান্তিতে ঘুমাতে পারবে কিনা। অর্জুন বলে অনেক সময় না চাইলেও অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে। মাধুরা বলে আপনি এই কেসটা জিতে গেছেন, কিন্তু আমার নজরে আপনি হেরে গেছেন। এই বলে মাধুরা মুখ ফিরিয়ে চলে যায়। তো যাই হোক, মুক্তি পাওয়ার শর্ত মোতাবেক সোরিয়ামান সামাইরার জন্য বোন ম্যারো ডোনেট করে। এরপরে সামাইরার সার্জারিও সাকসেসফুল হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। তারপর একদিন অর্জুন সোরিয়ামানের সাথে ক্লাবে দেখা করতে যায়। সোরিয়ামানকে সাইডে নিয়ে অর্জুন বলে সে জানে সোরিয়ামান কিভাবে সোমাকে খুন করেছে।
সেদিন ক্লাব থেকে বেরিয়ে গাড়ির ভেতরে সোরিয়ামান সোমার সাথে ইন্টিমেট হবার চেষ্টা করলে সোমা বাধা দেয়। তখন ধস্তাধস্তি করতে গিয়ে সোরিয়ামান জেদের বশে সোমার ঘাড়ে গাড়ির চাবিটা ঢুকিয়ে দেয়। চাবির কারণে ঘাড়ের জাগুলার ভেইনটা কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে সোরিয়ামান কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই সে সোমাকে গাড়ি থেকে ফেলে দেয়। সে জানতো এই কেসে সেই ফেঁসে যাবে। তাই সে বাড়িতে আছে এমন নাটক সাজাতে স্ত্রীকে ফোন করতে গিয়ে দেখে সে ভুলে ক্লাবে মোবাইল ফেলে এসেছে। তাই সে গাড়িটা থামিয়ে দেয়। গাড়িটা সে সুধাকরের বাড়ির সামনে থামিয়েছিল। তখন সুধাকর বেলকনি থেকে তাকে দেখতে পায়। পাশেই একটা বস্তি আছে। সোরিয়ামান একজনকে টাকা ধরিয়ে দিয়ে তার মোবাইলটা নিয়ে নেয়। এরপরে স্ত্রীকে ফোন করে হেল্প চায়। সে গৌরীকে বুঝিয়ে দেয় কিভাবে ড্রামা করতে হবে। গৌরী সে মোতাবেক পুলিশের হটলাইনে ফোন করে সোরিয়ামানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে। এ সময় সোরিয়ামানের কাজের লোকও তাদের হেল্প করে। তার কণ্ঠটা অলমোস্ট সোরিয়ামানের মতোই। তাই সেই পেছন থেকে সোরিয়ামানের কণ্ঠে চিল্লাপাল্লা শুরু করে এবং গৌরীকে থ্রেট দেয়। এতে পুলিশের কাছে থাকা কল রেকর্ডে মনে হয় সেদিন সোরিয়ামানই চিল্লাপাল্লা করছিল। ফলে এটাও প্রমাণ হয়ে যায় যে সে ওই সময় বাড়িতে ছিল। তবে কেসের ট্রায়াল চলাকালীন সুধাকর তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় সে একটু বিপাকে পড়ে যায়। কারণ তার বিরুদ্ধে আরও একজন আই উইটনেস আছে যার কাছ থেকে সে ওই দিন মোবাইলটা নিয়েছিল। তাই প্রমাণ লোপাট করতে সোরিয়ামান তাকেও খুন করিয়ে দেয়। এভাবে সোরিয়ামান কেসটা নিজের ফেভারে নিয়ে আসে আর বাকি কাজটা তো অর্জুনই করে দেয়। তো অর্জুনের ডিটেকশন দেখে সোরিয়ামান তাকে বাহবা দেয়। সেই সাথে তাকে এই কেস নিয়ে আর মাথা না ঘামিয়ে বাড়ি গিয়ে আরামে ঘুমাতে বলে। তবে অর্জুন তো হিসেব না চুকিয়ে আরামে ঘুমাতে পারবে না। অর্জুন এবার তার শেষ টুইস্টটা সামনে আনে। সুধাকরের সাক্ষীর পরে অর্জুন নিজেই জায়গাটা দেখতে গিয়েছিল। সেখানে সে অনেকগুলো হোমলেস মানুষকে দেখতে পায় যারা বস্তির মতো বানিয়ে রাস্তার পাশে থাকে। অর্জুন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওদের খোঁজ বের করে এবং জানতে পারে এখানে মোট 23 জন থাকে। এদের ভেতরে 22 জনের সাথে দেখা হলেও চাতুর নামের একজনকে পাওয়া যায়নি। এতে তারা বুঝে যায় এর কাছ থেকেই সোরিয়ামান সেদিন মোবাইলটা নিয়েছিল। তারা চাতুরের মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে ডিটেক্ট করে। ওই দিনই আবার সোরিয়ামানের লোক চাতুরকে খুনের চেষ্টা করে। তবে আগে থেকেই অর্জুনের অ্যাসিস্ট্যান্ট রেডি থাকায় সে সোরিয়ামানের ভাড়াটে খুনিকে ধরে ফেলে। সে চাতুরকে ছুরি মারলেও ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় চাতুর বেঁচে যায়। চাতুর অলরেডি পুলিশকে নিজের স্টেটমেন্ট দিয়েও দিয়েছে। তাই অর্জুন বলে সোরিয়ামানের বিরুদ্ধে আগে থেকেই সোমার মার্ডারের চার্জ আছে। এখন আবার চাতুরকে অ্যাটেম্পট টু মার্ডারের কেসেও সোরিয়ামান ফেঁসে যাবে। অর্জুন অলরেডি মাধুরা এবং পুলিশকে খবর দিয়ে রেখেছে। মাধুরা পুলিশ নিয়ে এসে সোরিয়ামানকে ক্লাব থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এভাবেই অর্জুন তার আগের বারের কাজের প্রায়শ্চিত্ত করে। সেবার নিরুপায় হয়ে সে অপরাধীর সঙ্গ নিলেও এবার সুযোগ বুঝে সে অপরাধীকে আরও বাজেভাবে ফাঁসিয়ে দেয়, যাতে আর কোনো ফাঁকফোকর দিয়ে সে আর বেরিয়ে আসতে না পারে। সেই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে নিজের অনুভূতি প্রকাশ করুন। সর্বদা আইন মেনে চলুন, নিজের নৈতিকতা ঠিক রাখুন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।